তৈমুর কি অনেক ক্ষুধার্ত ছিল যে সে অপেক্ষা করতে পারছিল না। এটা নেগেটিভ কি? তৈমুর ওয়াজ সো হাংরি। তৈমুর অনেক ক্ষুধার্ত ছিল দ্যাট যে হি কুড নট ওয়েট, সে অপেক্ষা করতে পারছিল না। তো এখানে এই যে আমার সেন্টেন্সের রূপটা, এটা কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের রূপ। তো আমি এই ক্ষেত্রে তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদের এই স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা যদি এই বিষয়টা বারবার প্র্যাকটিস করো, এমনিই তোমাদের শেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের আজকের যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, টপিকটি খুবই ইম্পর্টেন্ট। টপিকটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো চলো প্রথমে জেনে নিই চেঞ্জিং সেন্টেন্সটা আসলে কি। অ্যাকচুয়ালি চেঞ্জিং সেন্টেন্স বলতে আমরা অর্থের পরিবর্তন না ঘটে এক প্রকার সেন্টেন্সকে অন্য প্রকারে পরিবর্তন করাকে বোঝে। এক্ষেত্রে আমাদের কি হয়, অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের সেন্টেন্সের যে স্ট্রাকচারাল বা গঠনগত একটা পরিবর্তন হয়। আবার মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটিয়েও কিন্তু আমরা এক প্রকার সেন্টেন্সকে অন্য প্রকার সেন্টেন্সে রূপান্তর করি। তো এই ক্ষেত্রে আমাদের চেঞ্জিং সেন্টেন্সটা মূলত কয়েকটা ধাপে সম্পন্ন হয়ে থাকে। কখনো সেন্টেন্স থেকে আমাদের চেঞ্জ করা হয়, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের পারস্পরিক রূপান্তর হয়ে থাকে। আবার কখনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, আবার কখনো অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, এরকম রূপান্তর হয়ে থাকে। আবার কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলা হয়, অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে বলা হয়। আবার কখনো ডিগ্রি সংক্রান্ত যেই পরিবর্তনগুলো রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেগুলোতেও প্রশ্ন হয়ে থাকে। আর এক্ষেত্রে আমাদের চেঞ্জিং সেন্টেন্স ভালো করার সবচেয়ে প্রধান শর্ত হচ্ছে আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে পুরোপুরি একটা ধারণা থাকতে হবে। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বলে নিই, অর্থগতভাবে আমরা জানি সেন্টেন্স মোট ৫ প্রকার। সে ৫ প্রকার সেন্টেন্সেরই একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যে বাক্যগুলো দ্বারা বর্ণনা বা সাধারণ বিবৃতি প্রকাশ পায় সেগুলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ২ ভাগে ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। কি বললাম? অ্যাসার্টিভ সেন্টেন্সকে ২ ভাগে ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি ম্যান ইজ মর্টাল, এর অর্থ কি? মানুষ মরণশীল। আবার একে যদি বলি ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমর নয় বা মানুষ অমরণশীল নয়, তাহলে কিন্তু আমি একই কথা ২ ভাবে বলছি। একটাতে হা বোধক বাক্যে পরিণত করেছি, আরেকটাতে না বোধক বাক্যে পরিণত করেছি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ২টা ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হয়। এই যে টপিকটা, এই টপিকটা অলমোস্ট প্রত্যেকটা ক্লাসে কাজে লাগে, বিশেষ করে ক্লাস 8 থেকে পরবর্তীতে নবম, দশম, দাখিল, এইচএসসি অথবা আলিম অথবা ভার্সিটি অ্যাডমিশন বা জব সেক্টর, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এই টপিকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো চলো আমরা মূল ভিডিওটা দেখি আসলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে কি কি রুলস রয়েছে। আর হ্যাঁ, তোমাদের সাথে একটি তথ্য শেয়ার করে নিই। আমাদের এই চ্যানেল, তোমরা যারা 2027 সালের দাখিল পরীক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য সকল বিষয়ের একটা চমৎকার সাজেশন তৈরি করেছে। সাজেশনটি হাতে লেখা। তোমরা যদি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরেকটু গুছিয়ে নিতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সাজেশনটির শুভেচ্ছা মূল্য হচ্ছে মাত্র 210 টাকা। তো চলো দেখি। তো প্রথমেই দেখো যে এই রুলটা রেখেছি, এটা খুবই কমন এবং বেসিক একটা রুল। সাধারণত আমরা কি করি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা কি করি, নেগেটিভ স্টেটমেন্ট বা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় বাক্যের অ্যাফার্মেটিভ যে শব্দটা রয়েছে, এই শব্দটার বিপরীত বা অ্যান্টোনিম শব্দটা বসিয়ে তার পূর্বে নট বসিয়ে আমরা নেগেটিভ করি। তো দেখো এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা দেখি, তাহলে বুঝতে সহজ হবে। খেয়াল করো, আমার প্রথমে রয়েছে অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, প্রথম দেখাতে দ্য কোয়েশ্চনস মে সিম ডিফিকাল্ট। প্রশ্নপত্রটা প্রথম দেখে কিন্তু আমাদের কাছে কঠিন মনে হতে পারে, এটার অর্থ হচ্ছে অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, প্রথম দেখায় দ্য কোয়েশ্চনস মে সিম ডিফিকাল্ট, প্রশ্নপত্র কি কঠিন মনে হতে পারে। এটা নেগেটিভটা কিভাবে করব? তো এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, এখানে আমাদের ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে মিম, মে, অক্সিলারি ভার্ব হচ্ছে মে এবং মূল ভার্ব হচ্ছে সিম। ডিফিকাল্ট কঠিন মনে হতে পারে, প্রথম দেখায় আমাদের প্রশ্নপত্র কঠিন মনে হতে পারে। তো এটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে এই যে ডিফিকাল্ট রয়েছে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা, এই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা আমাদেরকে বিপরীত শব্দটা বসাতে হবে। তো ডিফিকাল্টের বিপরীত শব্দ কি? ডিফিকাল্টের বিপরীত হচ্ছে ইজি। ওকে, ডিফিকাল্টের বিপরীত হচ্ছে ইজি। এবং আমাদেরকে শুধু বিপরীত শব্দটা বসালেই হচ্ছে না, এর পূর্বে কিন্তু একটা নট দিতে হবে। তো চলো আগে লিখি। দেখো, অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, প্রথম দেখায় দ্য কোয়েশ্চনস, প্রশ্নপত্র বা প্রশ্ন, মে নট সিম ইজি। এক্ষেত্রে খেয়াল করো আমাদের এই দুইটা বাক্যের অর্থই কিন্তু এক, কিন্তু শুধুমাত্র এদের
স্ট্রাকচারাল বা গঠনগত পরিবর্তন হয়েছে। যেমন অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, প্রথম দেখায় দ্য কোয়েশ্চেন্স মে নট সিম ইজি, প্রশ্নপত্র সহজ নাও মনে হতে পারে। প্রথমে কি বললাম, প্রথম দেখায় প্রশ্নপত্র কঠিন মনে হতে পারে। পরবর্তীতে নেগেটিভে রূপান্তরের সময় বললাম প্রথম দেখায় প্রশ্নপত্র সহজ নাও মনে হতে পারে। দুইটার কিন্তু অর্থ একই, কিন্তু এদের গঠনগত পরিবর্তন হয়েছে। তারপর আরেকটা হচ্ছে রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট, বই পড়া কি একটা ভালো অভ্যাস। তো এই ক্ষেত্রে আমাদের গুডের অ্যান্টোনিম নেব। গুডের অ্যান্টোনিম হচ্ছে ব্যাড। আগে লিখি তারপর বলি। রিডিং বুকস, বই পড়া, ইজ নট আ ব্যাড হ্যাবিট, বই পড়া একটা খারাপ অভ্যাস নয়। তো একটা কথা বলিনি, আমাদের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তরের সময় যখন আমরা অ্যাফার্মেটিভ বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব পাবো, সেই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বটার সাথে কিন্তু নটটা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। যেমন এই যে মে নট, মে এটা একটা মোডাল অক্সিলারি নট। এই অ্যাফার্মেটিভ বাক্যগুলোতে যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটার পরে নট যুক্ত করে তারপর আমাদের ওই যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ডটা বসাবো, বিপরীত শব্দটা বসাবো। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা খেয়াল করে এইভাবে আমরা নেগেটিভ করবো। যেমন মাদার লাভস মি, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, লাভস হচ্ছে এখানে মূল ভার্ব। তো এই ক্ষেত্রে কি করব, আমাদের টেন্স অনুসারে আমরা ডো নট, ডাজ নট অথবা ডিড নট বসিয়ে তারপর আমাদের অ্যান্টোনিম ওয়ার্ডটা দিব। যেমন মাদার লাভস মি, এক্ষেত্রে হবে মাদার ডাজ নট, লাভের অ্যান্টোনিম কি, অর্থাৎ লাভের বিপরীত শব্দ কি, হেট, হেট মি। খেয়াল করো এখানে রয়েছে মাদার লাভস মি, এখানে কিন্তু আমাদের কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব নেই। সো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের টেন্সটাকে নির্ণয় করতে হবে। টেন্সটার উপর ভিত্তি করে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডাজ নট, ডাজ তারপরে নট, যদি পাস্ট টেন্স হয় তারপর ডিড তারপর নট, অথবা ডু নট, অথবা ডু নট বসিয়ে আমাদেরকে এই যে লাভের বিপরীত কি, হেট, অর্থাৎ অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ডটা বসিয়ে আমাদেরকে বাক্যটা কমপ্লিট করতে হবে। তো এই ছিল আমাদের প্রথম রুল। তো চলো দেখি পরবর্তী রুলটা। তো এবার দেখো আমাদের সেকেন্ড রুল যেটা রয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে, তাহলে আমাদের এই অনলি অ্যালোনটাকে উঠে আমাদেরকে কখনো কখনো নান বার বসাতে হতে পারে, কখনো নাথিং বার বসাতে হতে পারে, কখনো নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাতে হতে পারে। তবে কোন কোন ক্ষেত্রে আমরা কখন কোনটা বসাবো সেটাই হচ্ছে বোঝার বিষয়। আমি আবার বলছি, আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অনলিও থাকতে পারে অথবা অ্যালোনও থাকতে পারে। অনলি বা অ্যালোন থাকলে যদি সে বাক্যটাতে কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয় বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে থাকে তাহলে আমরা নান বাদ বসাবো। এছাড়াও যদি আল্লাহ অথবা গড থাকে, আল্লাহ অথবা গড অথবা কোনো ব্যক্তি থাকে তাহলে আমরা নান বাদ বসাবো। তারপর নাথিং বাদ বসাবো কখন, যখন কোনো বস্তুকে অথবা কোনো থিংকে নির্দেশ করবে। তারপর কখন আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাবো, যখন কারো বয়স বা কোনো সংখ্যা উল্লেখ থাকবে আমাদের অ্যাফার্মেটিভ বাক্যটাতে। তো চলো আমরা এক্সাম্পল দেখে জিনিসটা আরেকটু বুঝি। খেয়াল করো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র কে আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ, তার মানে আমাদেরকে কি করতে হবে, এখানে বলেছিলাম কোনো ব্যক্তি অথবা আল্লাহ বা গড থাকলে আমরা নান বাদ বসাবো। তো আমরা এই নাউনটার পূর্বে আমরা কিন্তু এই অনলির জায়গায় নান বারটা বসাবো। খেয়াল করো, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, কেউ নয় শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এখানে কি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, কেউ না শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। দুইটার অর্থ কিন্তু একই, কিন্তু একটু রূপগত পরিবর্তন হয়েছে। এটা ছিল অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে কি নেগেটিভ, অর্থাৎ এটা হা বোধক এটা না বোধক, কারণ এখানে আমরা নো বা নান যুক্ত করেছি। তো এবার খেয়াল করো পরবর্তী সেন্টেন্সটা দেখো, অনলি লেজি পারসন ক্যান বি ডিসরেসপেক্টেড, শুধুমাত্র কি অকর্মণ্য বা অলস ব্যক্তিরাই কি অসম্মানিত হতে পারে। ডিসরেসপেক্টেড, রেসপেক্ট মানে কি কাউকে সম্মান করা, তো ডিসরেসপেক্ট মানে কি অসম্মান করা। অসম্মানিত হতে পারে কারা, যারা লেজি পারসন বা অলস ব্যক্তিরা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনলিটা কি একটা ব্যক্তিকে নির্দেশ করছে। কোন ধরনের ব্যক্তি, অলস ব্যক্তি বা অকর্মণ্য, যে অকর্মঠ। তো এই ক্ষেত্রে আমাদেরকে নানবার বসাতে হবে। তো এই নানবারটা বসাবো এই লেজি পারসনের পূর্বে। তো এরকম হবে নান বাট
none but lazy person can be disrespected. আশা করি তোমরা বুঝতে পেরেছো কখন আমরা নান বাট বসাবো। আমি আবার বলছি, নান বাট বসাবো আল্লাহ, গড অথবা কোনো ব্যক্তির পূর্বে আমরা নান বাট বসাবো। ওকে, এবার খেয়াল করো, হি হ্যাজ অনলি এ ফিউ বুকস হবে, এটা বুকস। হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তার শুধুমাত্র কিছু বই ছিল। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অনলি বসেছে, অনলি আ ফিউ বুকস। এই অনলি কাকে নির্দেশ করছে? বইয়ের সংখ্যাকে, কিছু সংখ্যক বইকে নির্দেশ করছে। তার মানে কি এই বইগুলো কি বস্তু? তার মানে আমরা বলতে পারি এই বুকসকে বস্তু বলতে পারি। অনলিটা কাকে নির্দেশ করছে? কিছু বইকে, অর্থাৎ বস্তুকে। সো এই ক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে এখানে বসাবো নাথিং বাট। তো এরকম হবে, হি হ্যাজ নাথিং বাট আ ফিউ বুকস। হি হ্যাজ অনলি ফিউ বুকস, তার কিছু সংখ্যক বই ছিল বা তার কিছু সংখ্যক বই আছে। হি হ্যাজ অনলি ফিউ বুকস, তার কিছু সংখ্যক বই আছে। তো এটাকে নেগেটিভ কিভাবে করবো? অনলি যেহেতু বস্তুকে নির্দেশ করছে, থিংকে নির্দেশ করছে, সো নাথিং বাট বসবে। হি হ্যাজ নাথিং বাট আ ফিউ বুকস। ওকে, তো চলো আরেকটা এক্সাম্পল দেখি। সালমান ইজ অনলি 11। তো এখানে অনলিটা আমার 11, আগে অর্থটা বলি। সালমান ইজ অনলি 11, সালমান শুধুমাত্র 11, মানে সালমানের বয়স কেবলমাত্র 11। তো এখানে কি করছে? এই অনলিটা আমার একটা বয়সকে বা একটা সংখ্যাকে নির্দেশ করছে। তো এই ক্ষেত্রে আমরা এই অনলি জায়গায় কি বসাবো? নট মোর দেন অথবা নট লেস দেন। তো খেয়াল করো, সালমান ইজ নট মোর দেন 11, অথবা এটাও বলতে পারি, সালমান is not less than 11। তো ওই ক্ষেত্রে অর্থ কি দাঁড়ায় খেয়াল করি, সালমান ইজ নট মোর দ্যান 11, সালমানের বয়স 11-র চেয়ে বেশি নয়। আবার এটা কি, সালমান ইজ নট লেস দ্যান 11, সালমানের বয়স 11-র চেয়ে কম নয়। প্রথম বাক্যটা ছিল সালমানের বয়স 11, তো পরবর্তীতে আমি নেগেটিভে কি রূপান্তর করেছি? সালমান ইজ নট মোর দ্যান 11, সালমানের বয়স 11-র চেয়ে বেশি নয়। আবার কি বলছে? সালমান ইজ নট লেস দ্যান 11, সালমানের বয়স 11-র চেয়ে কম নয়। তার মানে এই দুইটাই কিন্তু একই অর্থ দিচ্ছে, শুধুমাত্র আমার বাক্যটার রূপগত পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় নাই। সো এটাই হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি বুঝলাম? অনলি যদি কোনো একটা ব্যক্তিকে নির্দেশ করে বা আল্লাহ বা গডকে নির্দেশ করে তাহলে নান বাট, যদি বস্তুকে নির্দেশ করে তাহলে নাথিং বাট, এবং যদি কোনো সংখ্যা বা বয়স নির্দেশ করে তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দেন, দুইটাই ইউজ করতে পারি, কারণ দুই ক্ষেত্রেই আমাদের অর্থ একই থাকবে। তো পরবর্তী রুলটা হচ্ছে মাস্ট, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করলে আমরা কি করব? দুই ভাবে রূপান্তর করতে পারি, ক্যান নট বাট প্লাস ভি1, অথবা ক্যান নট হেল্প প্লাস এক্ষেত্রে ভার্বের সাথে আইএনজিটা আমাদের যোগ করতে হবে। আবার বলছি, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তো নেগেটিভ করতে হলে আমাদেরকে ক্যান নট বাট অথবা ভি1 দিয়ে আমরা, এক্ষেত্রেও কিন্তু মাস্টের পরে ভি1 থাকে, মাস্টের পরে ভার্বের বেস ফর্মটা থাকে। মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম যদি কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে ক্যান নট বাট এর পর ভার্বের বেস ফর্ম এবং ক্যান নট হেল্প এর পর ভার্বের সাথে আইএনজি বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তো আমরা চলো নেগেটিভ সেন্টেন্সগুলো দেখে নিই। উই মাস্ট কাম ফরওয়ার্ড টু সেভ আওয়ার কান্ট্রি। মাস্ট বলতে কিন্তু একটা বাধ্যবাধকতা বোঝায়, আমাদেরকে কাজটা করতেই হবে। উই মাস্ট কাম ফরওয়ার্ড, আমাদেরকে এগিয়ে আসতে হবে, টু সেভ রক্ষা করতে, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে রক্ষা করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে নেগেটিভটা কি হবে? তো নেগেটিভটা এই যে মাস্ট, এই মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তো এই ক্ষেত্রে কিন্তু বাট দিলে শুধু বেস ফর্ম এবং হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হবে না। উই মাস্ট কাম ফরওয়ার্ড টু সেভ আওয়ার কান্ট্রি, আমাদেরকে কি আমাদের দেশকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে। তো নেগেটিভটা কি? উই ক্যান নট বাট সেভ, সেভই থাকবে কারণ ভার্বের বেস ফর্ম সেভ। উই ক্যান নট বাট সেভ
our country. We cannot but save our country. তো আরেকটা কিভাবে লিখতে পারি, যদি হেল্প দিয়ে ট্রাই করি, we cannot help but, এই যে আমাদের এই যে ভার্বটা রয়েছে, এই যে সেভ ভার্বটা, এটার সাথে আইএনজি যোগ হবে, সেভিং আওয়ার কান্ট্রি। ওকে, প্রথমটা ছিল কি, আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে কাম ফরওয়ার্ড, অর্থাৎ এগিয়ে আসতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো নেগেটিভে কি করেছে, উই ক্যান নট বাট সেভ আওয়ার কান্ট্রি, আমরা কি আমাদের দেশকে সাহায্য না করে পারি না, এই অর্থটা এটাই দ্বারা, এই দুইটার অর্থ প্লাস এটার অর্থ একই। উই ক্যান নট হেল্প বাট সেভিং আওয়ার কান্ট্রি, হয় এটা দিব না হয় এটা। এক্ষেত্রে যখন ক্যান নট বাট দিব তখন ভার্বের বেস ফর্ম, যখন ক্যান নট হেল্প বসাবো তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, শুধুমাত্র এই তফাতেই। ওকে, তো চলো আরেকটা এক্সাম্পল দেখি। A student must read the newspaper daily. একজন স্টুডেন্ট, একটা স্টুডেন্টকে মাস্ট, বাধ্যকতা মানে একদম জোর দিয়েছে, রিড দ্য নিউজ পেপার ডেইলি, প্রতিদিন সংবাদপত্র পড়তে হবে। একটা ছাত্রকে, একটা শিক্ষার্থীকে প্রতিদিন সংবাদপত্র পড়তে হবে। তো এই ক্ষেত্রে চেঞ্জটা কিরকম হবে, আ স্টুডেন্ট মাস্টের জায়গায় বসাবো ক্যান নট বাট রিড দ্য নিউজপেপার ডেইলি। আ স্টুডেন্ট ক্যান নট বাট রিড দ্য নিউজ পেপার ডেইলি। অথবা এটাও বলতে পারি, যদি হেল্প দিয়ে আমরা বাক্যটা লিখি, অথবা আ স্টুডেন্ট cannot help reading the newspaper daily। তো এই ক্ষেত্রে আমাদের শুধু চেঞ্জ হয়েছে, যেহেতু হেল্প নিয়েছে সো আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এবার চলো আরেকটা রুল দেখে নেই। যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি প্লাস নাউন থাকে, এভরি প্লাস নাউন অথবা প্রোনাউনও হতে পারে, সেক্ষেত্রে আমরা যখন নেগেটিভে রূপান্তর করব, দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বার, তারপর বাকি অংশ বসবে। তো চলো আগে দেখি এক্সাম্পলগুলো, দেখলে তাহলে কথাটা বুঝতে সুবিধা হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে কি ভালোবাসে। তো এখানে আমাদের কি এসেছে, এভরি। তো আমরা কি বললাম, এভরি পরে কি একটা নাউন থাকতে পারে অথবা প্রোনাউন, তাহলে এখানে মাদারটা কিন্তু একটা নাউন। ওকে, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তো আমরা কি বলেছি, নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে আমরা কি দেবো, দেয়ার ইজ নো। তো আগে লিখি দেয়ার ইজ নো, তারপর আমাদের নাউন, এই যে নাউন, দেয়ার ইজ নো মাদার, তারপর আসবে বাট, বাকি অংশ কি আমাদের এখানে, লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। কি বললাম, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। প্রথমটা ছিল প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, নেগেটিভে কি, এমন কোনো মানে যে তার সন্তানকে ভালোবাসে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুইটা বাক্যের মধ্যে শুধু গঠনগত পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু এটা এখানে নেগেটিভ, সো আমাদেরকে না বোধক একটা শব্দ ইউজ করতে হয়েছে। প্লাস এখানে যেহেতু এখানে আমি না বোধক শব্দ ইউজ করি, আমাদের এক্ষেত্রে কি হয়, পরবর্তীতে যদি কোনো অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকে সেটাকে আমরা নেগেটিভে রূপান্তর করে ফেলি, যেন দুইটা অর্থ সামঞ্জস্যপূর্ণ হয়। তো এই ক্ষেত্রে আমাদের কি কাজ হয়েছে, এভরির পরিবর্তে দিয়েছে দেয়ার ইজ নো, তারপর নাউন, তারপর বাট, তারপর বাকি অংশ, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, দেয়ার ইজ নো মাদার এমন কোনো মানেই, বাট লাভস হার চাইল্ড যে তার সন্তানকে ভালোবাসে না। তো পরবর্তীতে আরেকটা দেখি, এভরি রোজ হ্যাজ থর্ন, অর্থাৎ প্রত্যেক গোলাপেরই কি কাঁটা থাকে। তো এখানে আমাদের এসেছে কি এভরি, তো লিখবো কি দেয়ার ইজ নো রোজ, একটা নাউন, এটা কি একটা নাউন, তো এখানে দেব রোজ, দেয়ার ইজ নো রোজ, তারপর আমাদেরকে একটা বাট বসাতে হবে। এই যে আমাদের এটাই ছিল স্ট্রাকচারে, নাউনের পরে একটা বাট হ্যাজ নট হ্যাজ, উইদাউট থর্ন, THORN, থর্ন, কাটা। ওকে, আমি বিষয়টা আবারও বলি, এভরি রোজ হ্যাজ থর্ন,
প্রত্যেক গোলাপেরই কাঁটা থাকে। তো এই ক্ষেত্রে এভরির পরিবর্তে দিয়েছে দেয়ার ইজ নো, তারপর নাউন না বলে আমি বলি এভরির পরবর্তী অংশটা বসিয়েছি রোজ। এই যে রোজ, এভরির পরে কিন্তু আমাদের রোজই রয়েছে, এভরির পরে রোজ রয়েছে, দ্যার ইজ নো প্লাস পরের অংশটা রোজ, তারপর একটা এক্সট্রা হিসেবে বাদ দিয়েছি। যেহেতু উইদাউট দিয়েছে কেন, এখানে যেহেতু আছে বলতে হ্যাজ বুঝিয়েছে, সো উইদাউট মানে কি ছাড়া, থর্ন মানে কি কাটা, থর্ন মানে কি কাটা, কাটা ছাড়া কোনো গোলাপ নেই। কি বলেছি, প্রত্যেক গোলাপেরই কাঁটা থাকে। নেগেটিভে বলেছি কাঁটা ছাড়া এমন কোনো গোলাপ নেই যেটাতে কাঁটা থাকে না, অর্থ কিন্তু আমাদের একই। তো চলো আরেকটা রুল দেখি। তো আমি এটা আবারও বলছি, আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, নাউন বলার দরকার নেই, নাউন বা প্রোনাউন অবশ্যই এভরির পরে থাকে। যেখানে যেহেতু এই যে মাদার এখানে নাউন, রোজ এখানে নাউন, তো আমরা নাউন প্রোনাউন কথাটা বাদ দিলাম। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে তাহলে নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো দেব, তারপর এভরির পরবর্তী অংশটা লিখব, তারপর একটা বাদ দেব, তারপর বাকি অংশটা লিখব। ওকে, এই হচ্ছে আমাদের এই রুলটা। তো পরবর্তীতে চলো আরেকটা রুল দেখে নেই। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেরি থাকে, ভেরি অর্থ জানি আমরা খুব, তাহলে নেগেটিভ করার সময় সেই ভেরির পরিবর্তে আমরা বসাবো নট এ লিটল, মানে কম নয় বা ছোট নয় এরকম। তো এক্সাম্পল দেখলে বিষয়টা বুঝতে সহজ হবে। আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। এখানে কি বললাম, এটা অ্যাফার্মেটিভে বলছে আমি আমি খুবই ক্লান্ত। তো এটাকে যদি আমরা নেগেটিভ বা না বোধক করতে যাই তো কি করব, খেয়াল করো, আই এম ভেরির জায়গায় শুধু আমরা বসাবো কি নট এ লিটল, আই এম নট আ লিটল টায়ার্ড। খেয়াল করো, এখানে বলেছে ভেরি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সে ভেরির পরিবর্তে আমরা কি বসাবো, নট এ লিটল। তো এই যে সেই অনুসারে আমরা কাজ করেছি, আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। এক্ষেত্রে নেগেটিভে কি করেছি, আই এম নট এ লিটল টায়ার্ড, আমি কিন্তু খুব কম ক্লান্ত নই। তুমি কিন্তু এই কথাটা দুইভাবে বলতে পারো। তুমি কাউকে যদি বলো যে তুমি খুব ক্লান্ত, এভাবে বলতে পারো আমি খুবই ক্লান্ত, অর্থাৎ আই এম ভেরি টায়ার্ড। আবার এটাও বলতে পারো একটু না বোধক সুরে, একটু অন্য ভঙ্গিতে, আই এম নট এ লিটল টায়ার্ড, আমি কিন্তু কম ক্লান্ত নই। এটা তুমি যাকে বলতে চাও তুমি কিন্তু তোমার মনের ভাবটা এইভাবে প্রকাশ করতে পারো, এইভাবেও প্রকাশ করতে পারো, অর্থাৎ হা বোধক বাক্যে প্রকাশ করতে পারো বা না বোধক বাক্যে প্রকাশ করতে পারো। কি, আই এম নট এ লিটল টায়ার্ড, আমি কিন্তু আমি কম ক্লান্ত নই, আমি আমি অনেক ক্লান্ত বা আমি কম ক্লান্ত নই, দুইটাই কিন্তু একই অর্থ দিচ্ছে। আর এটাকে আমরা বলছি চেঞ্জিং সেন্টেন্স, যে ক্ষেত্রে আমাদের বাক্যের রূপগত বা স্ট্রাকচারাল চেঞ্জ হয় কিন্তু অর্থের কোনো চেঞ্জ হয় না। তো চলো আরেকটা রুল দেখে নিই। ওকে, কোনো সেন্টেন্সে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় কি করব, নেগেটিভ করার সময় আমরা এই টু ডট ডট টু থেকে আমরা যখন নেগেটিভ সেন্টেন্স করব তো আমাদেরকে প্রথমে করতে হবে কি সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করে নেগেটিভ করতে হবে। আমাদের কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স করে নেগেটিভ করতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার ফলো করতে হবে। আমাদের স্ট্রাকচারটা কি, এই কমপ্লেক্স সেন্টেন্স করার স্ট্রাকচার হচ্ছে, খেয়াল করো, সাবজেক্ট, এটা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সময় কিন্তু আমাদের এই কাজটা করতে হয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট দেব একটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট। তোমরা কিন্তু মোটেও বিষয়টাকে কঠিন হিসেবে নেবে না, খুবই সহজ, তোমাদেরকে আমি বোঝাচ্ছি। তারপর কুড নট, ক্যান নট অথবা কুড নট প্লাস আরেকটা ভার্ব দেব, তারপর আমাদের বাক্যের বাকি অংশটা বসাবো। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। এভাবে কিন্তু আমরা সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলেও কিন্তু আমাদের এটা কাজে লাগে। মোট কথা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যগুলো করতে গেলে কিন্তু আমাদের এই স্ট্রাকচারেই বাক্যগুলো তৈরি করতে হয়। তো দেখো এখানে এটা কিন্তু অ্যাফার্মেটিভে রয়েছে, হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে অনেক দুর্বল যে হাঁটবে, সে অনেক দুর্বল হাঁটতে পারছে না, এরকম একটা বোঝাচ্ছে। হি ইজ টু উইক টু ওয়াক। তো এই ক্ষেত্রে আমাদের হবে কি, এই যে আমাদের যেহেতু এখানে এসেছে টু ডট ডট টু, এই ডট ডট এটা হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। খেয়াল করো এটাকে আমরা শর্টলি বলি সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, কিন্তু এভাবে বললে কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো না। এক্ষেত্রে আগে আমি বাক্যটা লিখি, খেয়াল করো, হি ইজ টু উইক টু ওয়াক,
হি ইজ সো উইক দ্যাট হি, এটা কিন্তু ইজ রয়েছে, সো আমরা ক্যান নট বসাবো, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ক্যান নট। আবার আমাদের ভার্ব আসবে ওয়াক, আর 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 কিছু নেই, সো বাকি অংশ আর নেই। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে বাক্যটা কিন্তু আমাদের এই যে কমপ্লেক্সে কিন্তু আমরা তৈরি করেছি। কিভাবে? এই যে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর সো বসিয়েছি, তারপর অ্যাডজেক্টিভ একটা উইক, তারপর দ্যাট বসিয়েছি, তারপর আবার আরেকটা সাবজেক্ট, তারপর ক্যান নট বসিয়েছি, তারপর ভার্ব বসিয়েছি। আরো যদি কোনো বাকি অংশ থাকতো বাক্যে, তাহলে সেটাও কিন্তু আমরা বসাতাম। তো আমি এটাই বলছি যে আমরা যদি টু থেকে টু যুক্ত কোনো সিম্পল কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে এর পরিবর্তে সো দ্যাট দিতে হয়। আর এই স্ট্রাকচারটা মূলত আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে। সো দ্যাট, সো অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট দিয়ে বাকি অংশ লিখতে হলে কিন্তু আমাদের এটা কমপ্লেক্সের স্ট্রাকচার। তো আমি কি লিখেছি? হি রেখেছি, ইজে রেখেছি, টু এর পরিবর্তে আমি সো বসিয়েছি, যেহেতু আমাদের গঠনটা এরকম। তারপর উইক হচ্ছে অ্যাডজেক্টিভ উইক রেখেছি, তারপর টু এর জায়গায় দ্যাট বসিয়েছি। আবার আমরা দ্যাট বসিয়ে কিন্তু এটা বসাইনি, দ্যাট বসিয়ে আমরা একটা এক্সট্রা, এটা আমাদের এক্সট্রা, এই হি সাবজেক্টে আমরা এখানে এনেছি। তারপর টেন্সটা যেহেতু প্রেজেন্টে রয়েছে, ইজ রয়েছে, তাই ক্যান নট, যদি পাস্টে থাকতো তাহলে দিতাম কুড নট, যদি এখানে ওয়াজ থাকতো তাহলে এখানে হতো কুড নট। তারপর আমরা আরেকটা ভার্ব দিয়েছি, এই যে ভার্ব। তো এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো আরেকটা এক্সাম্পল এখন কিন্তু বুঝতে সহজ হবে। তৈমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট। তৈমুর অপেক্ষা করতে পারছিল না, সে এতটাই ক্ষুধার্ত ছিল যে সে কি অপেক্ষা করতে পারছিল না। ঠিক আছে, তো এটা আমি নেগেটিভে কিভাবে বলবো? আগে নেগেটিভ লিখি। তৈমুর ওয়াজ, টু এর পরিবর্তে সো, হাংরি একটা অ্যাডজেক্টিভ, হাংরি। তৈমুর ওয়াজ, টু এর পরিবর্তে বসিয়েছি সো হাংরি, টু এর পরিবর্তে কি বসাবো? দ্যাট। এখন কিন্তু আমাদেরকে এক্সট্রা আরেকটা সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টটা তৈমুর। তো তৈমুর তো একবার আবার লিখলে বাক্যটা পড়তে ভালো লাগবে না, আবার আমরা তৈমুরের পরিবর্তে হি দেব। তৈমুর ওয়াজ সো হাংরি দ্যাট হি, কি আরেকটা বসাবো এখানে এক্সট্রা, আরেকটা এক্সট্রা কি বসাবো? ক্যান নট অথবা কুড নট থেকে একটা। তো যেহেতু এখানে ওয়াজ রয়েছে, তো আমি বসাবো কুড নট ওয়েট, এটা একটা ভার্ব। ওকে, এই যে আমাদের সেন্টেন্স হয়ে গিয়েছে। তৈমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট। তৈমুর কি অনেক ক্ষুধার্ত ছিল যে সে অপেক্ষা করতে পারছিল না। এটা নেগেটিভ কি? তৈমুর ওয়াজ সো হাংরি, তৈমুর অনেক ক্ষুধার্ত ছিল দ্যাট যে হি কুড নট ওয়েট, সে অপেক্ষা করতে পারছিল না। তো এখানে এই যে আমার সেন্টেন্সের রূপটা, এটা কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের রূপ। তো আমি এই ক্ষেত্রে তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদের এই স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা যদি এই বিষয়টা বারবার প্র্যাকটিস করো, এমনিই তোমাদের শেখা হয়ে যাবে। যেমন টু এর পরিবর্তে সো, তৈমুরে আছে, ওয়াজ, টু এর পরিবর্তে সো, হাংরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমি হাংরি বসিয়ে দিয়েছে, অ্যাডজেক্টিভ না চিনলেও সমস্যা নেই, হাংরি। তারপর এই টু এর পরিবর্তে কি বসিয়েছি? দ্যাট। তারপর আমার বাক্যটা সম্পূর্ণ করার জন্য আরেকটা সাবজেক্ট লাগবে, দ্যাট। যেহেতু দ্যাট যুক্ত করেছি, এই তৈমুরকে আমরা হি বলতে পারি, যেহেতু তৈমুর একটা ছেলের নাম বোঝাচ্ছে। দ্যাট হি কুড নট, এটা যেহেতু ওয়াজ রয়েছে পাস্ট টেন্স, সো কুড নট বসিয়েছি, তারপর আরেকটা ভার্ব দিয়েছি, এই ভার্বটা। তো এই হচ্ছে আমাদের এই রুল। আশা করি তোমরা এই রুলটা বুঝতে পেরেছো। তো চলো আরেকটা রুল দেখে নেই, খেয়াল করো। ওকে, কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে আমরা যখন সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে যাব, কি করব? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড দিব, তারপর দেন দেব, তারপর বাকি অংশ দেব। তো এটা স্ট্রাকচারে বুঝলে কঠিন লাগবে, বাক্যে দেখি আমরা। এটা কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ আই লেফট দ্য প্লেস হি ওয়েন্ট অ্যাওয়ে। আমি কি জায়গাটা ছেড়ে যেতে না যেতেই সে কি চলে গেল। অ্যাজ সুন অ্যাজ আই লেফট দ্য প্লেস হি ওয়েন্ট অ্যাওয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ সুন অ্যাজ এর পরে কি? অ্যাজ সুন অ্যাজ এর পরে আমাদের এটা ভার্বের পাস্ট ফর্ম, দ্য প্লেস ওয়েন্ট। এখানে দুইটা ভার্ব, লেফট এবং ওয়েন্ট। এটাও কিন্তু ভিটুতে রয়েছে, এটাও ভিটুতে, এটা ভিটুতে রয়েছে। আসলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যগুলো কিন্তু এই বাক্যগুলোতে দুইটা অংশে
একই রকম ভার্ব থাকে, অর্থাৎ ভি টুই থাকে। অ্যাজ সুন এজ আই লেফট দ্য প্লেস হি ওয়েন্ট অ্যাওয়ে। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কি হবে? অ্যাজ সুন এজ এর পরিবর্তে আমরা বসাবো নো সুনার হ্যাড। আগে আমি বাক্যটা লিখি, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। তারপরে যে আমি কিন্তু এটার পরিবর্তে লিখেছি নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। অ্যাজ সুন এজ এর পরিবর্তে লিখেছি নো সুনার হ্যাড আই, বাকি পরবর্তী অংশটা আই। তারপর হচ্ছে লেফট দ্য প্লেস। তারপর আরেকটা এক্সট্রা জিনিস যোগ করব, সেটা হচ্ছে নো সোনার হ্যাড। এই যে আমার স্ট্রাকচার নো সোনার হ্যাড, ডট ডট বলতে বুঝিয়েছি, এর পরের অংশটা আই লেফট দ্য প্লেস, তারপর একটা দেন দিয়েছি, দেন তারপর বাকি অংশটা কি? হি ওয়েন্ট অ্যাওয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে। তো বিষয়টা খেয়াল করো, স্ট্রাকচারটা কিন্তু মোটেও জটিল না, একটু খেয়াল করো। এই যে as soon as I left the place he went away, তো আমি কি করেছি? as soon as এর পরিবর্তে বসিয়েছি no sooner had, as soon as এর পরিবর্তে বসিয়েছি no sooner had, তারপর পরবর্তী অংশটা I left the place, I left the place এই পর্যন্ত এসেছি। তারপর আরেকটা শুধু এক্সট্রা দেন বসিয়েছি, তারপর কি? he went away, পরবর্তী অংশটা সেম আছে। ওকে, তার মানে কি বুঝলাম? আমাদের যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন এজ দিয়ে কোনো একটা বাক্য থাকে অ্যাফার্মেটিভে, সেটাকে যদি আমাদেরকে নেগেটিভ করতে হয়, তো আমরা কি করব? অ্যাজ সুন এজ এর পরিবর্তে শুধুমাত্র নো সোনার হ্যাড বসাবো। তারপর যেই নো সোনার হ্যাডের অ্যাজ সুন এজ এর পরে যে বাকি অংশটা থাকবে সেটা বসাবো। তারপরে আরেকটা যে সাবজেক্ট থাকবে, এই যে সাবজেক্টটা, সেই সাবজেক্টের পূর্বে একটা দেন বসাবো। এই সাবজেক্টের পূর্বে কিন্তু আমি একটা দেন বসিয়েছি, এই সাবজেক্টের পূর্বে একটা দেন বসিয়ে বাকি অংশটা লিখে দেব, জাস্ট এটুকুই। তো চলো পরবর্তী রুলে দেখি। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে এই রিলেটেড, দেখো জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। as soon as we reached the station the train left, আমি কি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল বা চলে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি as soon as রয়েছে, তো as soon as এর পরিবর্তে কি লিখবো? no sooner had, ভেরি ইজি কিন্তু বিষয়টা না। তারপর দেখো we reached the station, এই যে দেখো এই দা ট্রেন কিন্তু একটা সাবজেক্ট, তো এই সাবজেক্টের আগে পর্যন্ত সবটা লিখে দেবো। নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, তারপর সাবজেক্টটা লিখবো। সাবজেক্টের পূর্বে আরেকটা জিনিস যুক্ত করবো, সেটা হচ্ছে দেন দ্য ট্রেন লেফট। এখানে খেয়াল করো আমাদের এক্সট্রা কি জিনিস আমরা শুধুমাত্র যুক্ত করেছি নেগেটিভ করতে, নো সোনার হ্যাড এটা এক্সট্রা, তারপর দেন এটা এক্সট্রা, কিচ্ছু না। দেখো as soon as ছিল, তার পরিবর্তে বসিয়েছি no sooner had। ওকে, তারপর we reached the station, we reached the station, we reached the station লিখেছি, we reached the station, স্টেশন। তারপর এই যে সাবজেক্টটা দ্য ট্রেন একটা সাবজেক্ট, তার পূর্বে শুধুমাত্র এক্সট্রা আমি দেন বসিয়েছি লেফট। তো কি বললাম? এই অ্যাজ সুন এজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে শুধুমাত্র আমাদেরকে এই চেঞ্জটুকুই করতে হয়, নো সোনার হ্যাড আনতে হয় এবং পরবর্তী অংশটা লিখে দেন বসিয়ে বাকি অংশটা লিখতে হয়, যার স্ট্রাকচার হচ্ছে কি? নো সোনার হ্যাড ডট ডট দেন ডট ডট বাকি অংশ, নো সোনার, অর্থাৎ এক্সট্রা এটাই শুধু নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তো এটাই ছিল এই রুল নিয়ে আলোচনা। তো চলো আরেকটা রুল দেখে নিই। অলওয়েজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আমরা পাই, তাহলে সেই অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে কি বসাবো? আমরা অলওয়েজ এর পরিবর্তে বসাবো নেভার। দেন আমাদের যেই ওই বাক্যে অ্যাফার্মেটিভ বাক্যে যে ওয়ার্ডটা অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা থাকবে, সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার এটা কি বিপরীত শব্দটা, বিপরীত ওয়ার্ডটা বসাবো, অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার বিপরীত ওয়ার্ডটা বসাবো। তো দেখো খেয়াল করো, ইউ আর অলওয়েজ লেট, এখানে আমরা পেয়েছি অলওয়েজ, এই যে অলওয়েজ, অলওয়েজ পেয়েছি। তুমি সবসময় দেরি করো বা তুমি সবসময় দেরিতে আসো, এরকম বোঝায় ইউ আর অলওয়েজ লেট। তো এটাকে আমরা নেগেটিভ ভাবে কিভাবে বলতে পারি? ইউ আর অলওয়েজ এর পরিবর্তে কি বসাবো? ইউ আর নেভার, এই যে নেভার, ইউ আর নেভার। লেটের অ্যান্টোনিম কি, অর্থাৎ এই লেটের বিপরীত শব্দ কি? লেটের বিপরীতে আমরা লিখতে পারি পাংচুয়াল।
পাংচুয়াল মানে কি সময়ানুবর্তী, যে সময় মতো আসে, অথবা বলতে পারি অন টাইম। অন টাইম মানে সময় মতো। তো আমরা ইউ আর অলওয়েজ লেট, এখানে অলওয়েজ এর পরিবর্তে বসিয়েছি নেভার, অলওয়েজ এর পরিবর্তে বসিয়েছি নেভার, তারপর লেটের একটা বিপরীত শব্দ বসিয়েছি। লেটের বিপরীত কি? দেরির বিপরীত কি? সময় মতো, অন টাইম অথবা পাংচুয়াল। যে সময় মতো আসে তাকে বলা হয় পাংচুয়াল, অথবা সে অন টাইমে আসে। আমরা কি বলি? সে খুব পাংচুয়াল, অথবা তাকে বলি সে অন টাইমে আসে। সেটা ক্লাস হতে পারে বা অফিস হতে পারে। আমরা কিন্তু এই কথাটা প্রায় শুনি বা বলিও যে সে সবসময় সময় মতো আসে বা সে অন টাইমে আসে, সে খুবই পাংচুয়াল। তো এই ক্ষেত্রে লেটের পরিবর্তে পাংচুয়াল বসিয়েছে, তারপর অন বসিয়েছে, এবং অলওয়েজ এর পরিবর্তে নেভার বসিয়েছিলাম। এই তো পরে আরেকটা এক্সাম্পল খেয়াল করো, এভরিওয়ান অলওয়েজ রিমেম্বারস হিম, প্রত্যেকেই সবসময় তাকে কি স্মরণ করে। তো আমরা এখানে পেয়েছি অলওয়েজ। তো এখানে কিন্তু এভরিওয়ান দেখে কিন্তু গুলিয়ে ফেলা যাবে না, এটা কিন্তু এভরিওয়ান, এটা কিন্তু এভরি না, কারণ আমাদের এভরি নিয়ে কিন্তু একটা রুল ছিল। তো এভরি দেখে কিন্তু ওই রুলের কথা ভাবলে হবে না, এটা কিন্তু এভরিওয়ান, এটা কিন্তু এভরি না, এটা হচ্ছে এভরিওয়ান। ওকে, এভরিওয়ান অলওয়েজ রিমেম্বারস হিম, এখানে আমাদের মূল ফোকাস হচ্ছে অলওয়েজ। অলওয়েজ থাকলে কি বসাবো? নেভার বসাবো, তারপর রিমেম্বার যে এখানে ভার্ব, এই ভার্বটার কি আমরা অ্যান্টোনিম বা বিপরীত শব্দটা বসাবো। তো এটা কি হবে? এভরিওয়ান নেভার, রিমেম্বার এর অ্যান্টোনিম কি? ফরগেট। হ্যাঁ, ফরগেটস হবে। এস কেন হয়েছে? এভরিওয়ান, সো আমরা এস বসিয়েছে, ফরগেটস হিম। এভরিওয়ান নেভার ফরগেটস হিম, এভরিওয়ান অলওয়েজ রিমেম্বার হিম, এভরিওয়ান নেভার ফরগেটস হিম। প্রত্যেকেই তাকে কোনোদিন ভুলবে না, এটা কি? প্রত্যেকেই, এভরিওয়ান মানে সবাই তাকে সর্বদাই মনে রাখবে। এর পরবর্তীতে নেগেটিভে কি লিখেছে? এভরিওয়ান নেভার ফরগেটস হিম, সবাই তাকে কখনো ভুলবে না। দুইটার কিন্তু একই অর্থ, এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, শুধুমাত্র আমরা রূপগত চেঞ্জ করেছি, কিন্তু অর্থের কোনো চেঞ্জ নেই। তো আরেকটা রুল দেখো। ওকে ওকে, এই রুলটা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট এন্ড থাকে, তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে নট অনলি ডট ডট বাট অলসো দিতে হবে। কি দিতে হবে? নট অনলি ডট ডট বাট অলসো। তো এক্সাম্পল দেখি, বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। বোথ রানী অ্যান্ড রুবি ওয়ার গুড ফ্রেন্ডস। বোথ বলতে আমরা বুঝি উভয়ই। বোথ রানী অ্যান্ড রুবি ওয়ার গুড ফ্রেন্ডস, রানী এবং রুবি উভয়ই খুব ভালো বন্ধু ছিল। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু পেয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড, এই যে ডট ডট, এখানে একটা সাবজেক্ট, পরবর্তীতেও কিন্তু একটা সাবজেক্ট, এখানেও একটা সাবজেক্ট, এখানেও একটা সাবজেক্ট। তো আমরা কি জানি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট এন্ড থাকে, তো সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে বোথ ডট ডট এন্ড এর পরিবর্তে বোথের জায়গায় নট অনলি, তারপর ডট ডট দিয়ে এন্ড এর জায়গায় বাট অলসো বসিয়ে আমাদেরকে বাক্যটা কমপ্লিট করতে হয়, অর্থাৎ নেগেটিভ করতে হয়। তো আগে নেগেটিভ বাক্যটা আমি লিখি, not only Rani but also Ruby were good friends. তো এটার অর্থ কি দাঁড়াচ্ছে সেটা দেখি। রানী এবং রুবি উভয়েই কি খুব ভালো বন্ধু ছিল। এটার কি? নট শুধুমাত্র রানী না, বাট অলসো রুবি, রুবিও ভালো বন্ধু ছিল। মানে এই দুইটার অর্থ কিন্তু একই, এই দুইটার অর্থ দাঁড়াচ্ছে একই, শুধুমাত্র এদের রূপগত বা স্ট্রাকচারাল চেঞ্জটা হয়েছে। কি বললাম? বোথ ডট ডট এন্ড থাকলে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকলে, সেটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব, বোথ ডট ডট এন্ড এর পরিবর্তে নট অনলি ডট ডট বাট অলসো বসে আমরা আমাদের নেগেটিভ বাক্যটা কমপ্লিট করব। তো আমরা নট অনলি কখন বসাবো? নট অনলি বসাবো বোথ এর পরিবর্তে, এবং বাট অলসো বসাবো এন্ড এর পরিবর্তে। নট অনলি বসাবো বোথ এর পরিবর্তে, এন্ড বাট অলসো বসাবো এন্ড এর পরিবর্তে। তো আশা করি তোমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স যাই বলো, এই টপিকটার যে একটা পার্ট রয়েছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ, এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, আমি মনে করি তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তোমাদের কিন্তু এই টপিকটা শুধুমাত্র নবম দশম শ্রেণী বা দাখিল না, এটা পরবর্তীতে এইচএসসি অ্যাডমিশন টেস্ট বা তোমরা বিভিন্ন জব সেক্টরে যাও না কেন, এক্সামগুলোতে প্রত্যেকবার এগুলো থেকে প্রশ্ন আসে। তো অবশ্যই এই প্রশ্নগুলো তুমি ভালো করতে চাইলে এই ক্লাসটা তোমার জন্য মাস্ট ওয়াচ। এবং তোমাদেরকে আমি বলি, প্রত্যেকটা গ্রামার আইটেমে কিন্তু আমাদেরকে অলওয়েজ রুলস ফলো করে কিন্তু আমরা ভালো করতে পারি না। আমরা যত বেশি প্র্যাকটিস করি, ঠিক ততই আমাদের
কি অনুশীলন করার মাধ্যমে আমাদের দক্ষতাটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমি মনে করব প্র্যাকটিস রুলস এর চেয়েও ইম্পোর্টেন্ট। তো তোমরা রুলস এর দিকে না ছুটে তোমরা বেশি, বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মাধ্যমে তোমরা আশা করি এই প্রত্যেকটা গ্রামার আইটেমে ভালো করতে পারবে। এজন্য বিগত বোর্ডের প্রশ্নগুলো এবং টেস্ট এক্সামের প্রশ্নগুলোর কিন্তু বিকল্প নেই। তোমরা অবশ্যই এগুলো অনুশীলনে রাখবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটা নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোইং। আল্লাহ হাফেজ।